My dear students, welcome to you. I am Dilip from DKD English. আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তা এখন তোমাদের জন্য যে আয়োজন, অর্থাৎ যে ক্লাসটা নিয়ে আলোচনা করব, যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। রাইট ফর্ম অফ ভার্ব। আমি তোমাদেরকে নিত্য নতুন বা বিভিন্ন টেকনিকে বিভিন্ন ভাবে যত সহজভাবে পারা যায় তত সহজভাবে নিয়ম কানুনগুলো ঠিকঠাক করে অর্থাৎ একসাথে করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে করে তোমরা সহজেই সেটা নিতে পারো, অর্থাৎ সহজেই বুঝতে পারো, মনে রাখতে পারো দীর্ঘদিন। আজও ঠিক আমি অন্যান্য দিনের তুলনায় হয়তো একটু ব্যতিক্রম করে নিয়ম কানুনগুলোকে উপস্থাপন করার চেষ্টা করছি। শুধু দরকার তোমার মনোযোগ আর একাগ্রতা। যতটুকু সময় ধরে আমি তোমাদেরকে বুঝাবো এই জিনিসটা বা এই রাইট ফর্ম অফ ভার্বের নিয়মগুলো, ততটুকু সময় তোমাকে ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কোন রকম স্কিপিং করা ছাড়া দেখতে হবে। তাহলে বুঝতে পারবে এখানে ইজি বা টেকনিক্যাল জিনিস কোনগুলো আছে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বলবো আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তারপর এই ভিডিও ওয়াচ করো। এটা যদি প্রয়োজন না হয় তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে যাও, সেখানে গিয়ে দেখো তোমার প্রয়োজনীয় ভিডিওটা আছে কিনা, যদি থেকে থাকে সেটা ওয়াচ করো। এরপর যদি মনে করো যে এত ইজি বা সহজভাবে তুমি শিখতে পারবে, বুঝতে পারবে, দীর্ঘদিন মনে রাখতে পারবে, তাহলে যেটা সাবস্ক্রাইব করেছো সেটা ঠিকঠাক তুমি আমার সঙ্গে থেকে শিখতে পারো। আর যদি মনে করো যে না তোমার জন্য এটা সম্ভব হবে না বা তোমার কাছে ভালো লাগছে না, তাহলে আনসাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা এদের মধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তাহলে শুরু করছি রাইট ফর্ম অফ ভার্বের যাবতীয় নিয়ম কানুন, যেটা এই এক্সারসাইজে রয়েছে। ওকে, কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। অর্থাৎ ব্র্যাকেটে যে ভার্ব গুলো দেয়া আছে সেগুলোর কারেক্ট ফর্ম বা রাইট ফর্ম বসাতে হবে। সুতরাং রাইট ফর্ম অফ ভার্ব জানতে হলে বা সাকসেসফুলি করতে হলে তোমাকে কি কি জিনিস জানতে হবে? বেশ কিছু জিনিস। তবে আমার মতে রাইট ফর্ম অফ ভার্ব করার নিয়মটা আগে একটু তোমাদেরকে বলে দিই। এই দেখো, বেস্ট ওয়ে, মেথড, টেকনিক, অর্থাৎ বেস্ট ওয়ে বলো কিংবা বেস্ট মেথড বলো বা বেস্ট টেকনিক বলো অফ সলভিং রাইট ফর্মস অফ ভার্বস এক্সারসাইজ। সরি, তাহলে রাইট ফর্ম অফ ভার্ব এক্সারসাইজ করার সবচেয়ে সেরা উপায় বা পদ্ধতি বা কৌশল কি? আমার মতে এই 5টা জিনিস বা 6টা জিনিসই হলে তোমার যে রাইট ফর্ম অফ ভার্ব এক্সারসাইজ সাকসেসফুলি তুমি করতে পারবে, তোমার 100% কারেক্ট হবে। তো সেই জিনিসগুলো কি কি? রিডিং এন্ড আন্ডারলাইনিং নিউ ওয়ার্ডস, পড়া এবং নতুন শব্দগুলোর নিচে দাগ টানা। রাইটিং দোজ ওয়ার্ডস মিনিং এন্ড লার্নিং দেম, সেই শব্দগুলোর অর্থ লেখা এবং সেগুলো শেখা। অর্থগুলো যে শব্দগুলো তুমি পড়ছো, অর্থাৎ পড়তে গিয়ে যেগুলো তোমার কাছে নতুন মনে হয়েছে, প্রথমে সেগুলো কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে। আন্ডারলাইন করার পরে সেগুলো খাতায় লিখে ফেলতে হবে। এরপরে তোমার বড়দের সাহায্য নিয়ে হোক বা টিচারের সাহায্য বা তোমার ডিকশনারি দেখে হোক, সেই শব্দগুলোর অর্থ লিখে ফেলতে হবে। লিখে সেগুলো শিখে ফেলতে হবে। আবার যদি সম্ভব হয় সেই নতুন শব্দগুলো দিয়ে তোমার মনের মতো একটা করে সেন্টেন্স তৈরি করবে এবং সেগুলো তোমার টিচারকে বা বড়দের বা যিনি ভালো বুঝেন তাকে দেখাবে, শুদ্ধ করে নেবে এবং সেই লাইনগুলো মুখস্থ করে ফেলবে। ফলে হবে কি, তোমার ইংলিশ স্পিকিং অ্যাবিলিটি বা ইংরেজি শেখার ক্ষেত্রে তুমি অনেকটুকু এগিয়ে যাবে। এবার দেখো, লার্নিং ভার্বস মিনিং উইথ দেয়ার ফর্মস, ক্রিয়াপদের অর্থ এবং তাদের ফর্ম বা আকার শেখা। নোয়িং টেন্স, ক্রিয়ার কাল জানা। নোয়িং সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্ট, উদ্দেশ্য ও ক্রিয়ার মিল জানা। লার্নিং টেক্সট মিনিং ভোকাবুলারি, অর্থাৎ পাঠ্যের অর্থ শেখা, অর্থ জানা। ঠিক আছে, এই 6টা যদি পদক্ষেপ তুমি স্টেপ বাই স্টেপ করতে পারো বা ফলো করতে পারো, তাহলে আমার মনে হয় কি রাইট ফর্ম অফ, শুধু যে রাইট ফর্ম অফ ভার্ব পারবে তা নয়, ইংরেজি টেক্সটে যতগুলো এক্সারসাইজ আছে
তুমি সবগুলো করতে পারবে বলে আমার একটা আত্মবিশ্বাস। এবার তুমি সেটা ভেরিফাই করে দেখো আসলে আমি কতগুলো ঠিক বলছি নাকি ভুল বলছি। ওকে, এখন দেখো এই যে টেক্সটটা পড়তে গিয়ে জেরি ইজ এন অরফেন, সাপোজ মনে করো এই শব্দটা তোমার কাছে নতুন, সেটা তুমি কি করবে, আন্ডারলাইন করবে। এরপরে হি কাম টু অরফেনেজ, অরফেনেজ মনে করো নতুন তোমার কাছে, তাহলে এটাও আন্ডারলাইন করবে। at the age of 4 he lost his parents in his infancy, infancy শব্দটা মনে করলাম নতুন, এটা আন্ডারলাইন করলাম। then he commit to the care of the orphanage, he could hardly, hardly আন্ডারলাইন করলাম। recollect his parents memory, মেমোরিটাও আন্ডারলাইন করছি, হয়তো তোমার সবারই জানা আছে এগুলো। in spite of, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, in spite of এটা আন্ডারলাইন করছি, যার অর্থ হচ্ছে সত্ত্বেও। be an orphan he had developed a strong fabric of morality, সাপোজ ফ্যাব্রিকটাও নতুন শব্দ, তাহলে এটাও আন্ডারলাইন করলাম। মরালিটি এটাও আন্ডারলাইন করছি, মরালিটি আন্ডারলাইন করলাম। his imitable, inimitable, inimitable এটা আন্ডারলাইন করছি। মরালিটি আগে করেছি আন্ডারলাইন করেছি। draw his close to the writer, the writer impressed with him, she started show affection, affection নতুন শব্দ বলে ধরে নিলাম, এটা আন্ডারলাইন করলাম। for him Jerry take her for his mother, he fabricated, এটাও আন্ডারলাইন করলাম। এলাই উইন হার হার্ট, হার্ট অর্থ মন বা অন্তর, ঠিক আছে এতটুকু। তাহলে যে শব্দগুলো আমি নতুন পেয়েছি বলে মনে হচ্ছে বা আমার কাছে নতুন মনে হচ্ছে, সাপোজ আমি একজন ছাত্র হিসেবে বলছি যে আমি তোমার জায়গায় দাঁড়িয়ে ভাবছি যে আমার কাছে এই শব্দগুলো নতুন, সেজন্য আমি কি করেছি, এগুলো অর্থ লিখে ফেলেছি। প্রথমে এগুলো এখানে লিখলাম, লেখার পরে এখানে অর্থ লিখে ফেললাম, ডিকশনারি দেখে হোক বা যে এভাবে বললাম, যে কোনো একটা উপায়ে। সরি, দেখো অরফেন, অরফেন অর্থ কি, অনাথ বা এতিম। অরফেনেজ অনাথালয় বা এতিমখানা। মেমোরি স্মৃতি। ডেভেলপ উন্নত। মরালিটি নৈতিকতা। অ্যাফেকশন স্নেহ। ইনফেন্সি, ইনফেন্সি শৈশব। হার্ডলি খুব কমই। ইনস্পাইট অফ সত্ত্বেও। ফ্যাব্রিক, ফ্যাব্রিক হচ্ছে তোমার বানানো কথা, বা সাধারণত ফ্যাব্রিক অর্থ তোমার এমনি কাপড়ের যে উপাদানগুলো আছে সেগুলোকেও বলা হয়, কিন্তু এখানে হবে কোনো ঘটনা বানানোর জন্য যেসব উপাদান দরকার হয় সেটা বানানো আর কি, যেটা বোঝানো হয় বানানোর জিনিস, উপাদান। আর এটা হচ্ছে ইনিমিটেবল অনবদ্য। ফ্যাব্রিকেটেড বানোয়াট। ওকে, তাহলে যে শব্দগুলো আমি এখানে নতুন পেয়েছি সেগুলো লিখে ফেললাম এবং সেগুলো শব্দের অর্থ শিখে ফেললাম। তাহলে আমার পরবর্তী কাজ কি, রিডিং আমার হলো, আন্ডারলাইনিং হলো, ওয়ার্ড মিনিং হলো, সেগুলো শেখা হলো। এবার লার্নিং ভার্বস মিনিং উইথ দেয়ার ফর্মস। ঠিক আছে, তাহলে এখন চলে যাচ্ছি লার্নিং ভার্বস এট দেয়ার ফর্ম। দেখো ভার্বস কি, মিনিং, এখানে দেখো আমি পাঁচটা অর্থে লিখে, পাঁচটা ছয়টা ফর্ম লিখেছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ফর্ম দিই, সাতটা না ছয়টা ফর্ম একটা মিনিং। তো এখন আমাদের কি করতে হচ্ছে, প্রথমে ভার্ব গুলো লিখে ফেলেছি এপাশে, যেটা বেস ফর্ম বলছি আমরা। সাধারণত তোমরা সাধারণত হয়তো শিখেছো তিনটা ফর্মে, প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম, এই ফর্মটা, তারপর পাস্ট পার্টিসিপাল ফর্ম, এটা শিখেছো। কিন্তু বর্তমান গ্রামারের মধ্যে দেখা যায় কি এখানে আরো কিছু উপস্থিতি আছে, সেগুলো হচ্ছে কি অ্যাজ বাই এস ফর্ম বা প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম বা ইনফিনিটিভ ফর্ম। ওকে, দেখো কাম, কাম অর্থ হচ্ছে আসা, এটার অ্যাজ বাই এস ফর্ম হচ্ছে কামস। পাস্ট ফর্ম কেম, পাস্ট পার্টিসিপাল ফর্ম কাম। প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম যেটা ভার্বের সাথে আইএনজি যোগ করে হয় সেটা হচ্ছে কামিং। আর ইনফিনিটিভ হচ্ছে টু এর সাথে ভার্বের যেটা বেস ফর্ম হয় সেটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, টু কাম। লস, লস অর্থ
হারানো, অ্যাজ বাই এস যোগ হয়েছে লসেস। আগে বলেছি এই লস অ্যাজ বাই এস ফর্মটা শুধুমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে তখনই ভার্বের সাথে অ্যাজ বাই এস যোগ হয়, আর কখনো হয় না, কোনো সাবজেক্টের সাথে হয় না, শুধুমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হয়। তাহলে শুধু এগুলো শিখতে হবে এভাবে মুখস্থ করবে তা নয়, এখানে খেয়াল রাখতে হবে কি এগুলোর বানান, স্পেলিং। কারণ তুমি যদি বানান ভুল করো ফর্মও ভুল হয়ে যাবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে, তখন দেখা যাবে হয়তো কোনো কোনো ক্ষেত্রে অর্থ বোঝাই যাচ্ছে না বা অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে। এরপর কি লস হারানো, লসেস, লস্ট, লস্ট, লসিং, টু লস। কমিট জড়িত হওয়া, কমিটস, কমিটেড। দেখো এখানে কমিট অ্যাজ যোগ হয়েছে, কিন্তু কমিটেডের মধ্যে আর একটা টি যোগ হয়ে এইডি যোগ হয়েছে, এদিকে তোমাকে নজর দিতে হবে, সতর্ক থাকতে হবে। কমিটেড, কমিটিং, টু কমিট। রিকালেক্ট স্মরণ করা, রিকালেক্টস, রিকালেক্টেড, রিকালেক্টেড, রিকালেক্টিং, টু রিকালেক্ট। বি হওয়া, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হয় ইজ, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে হবে এম, আর থার্ড পারসন প্লুরাল অন্যান্য সব ফর্মে হবে আর। ফার্স্ট ফর্মে সেটা কি হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ, বাকি সবগুলোতে ওয়্যার। বিন, বিং, টু বি। ড্র আঁকা, ড্রস, ড্রু, ড্রন, ড্রয়িং, টু ড্র। ইমপ্রেস প্রভাবিত করা, ইমপ্রেসেস, ইমপ্রেসড, ইমপ্রেসড, ইমপ্রেসিং, টু ইমপ্রেস। শো প্রদর্শন করা, শোস, শোড, শোড, শোয়িং, টু শো। টেক লওয়া, টেক্স, টুক, টেকেন, টেকিং, টু টেক। উইন জয়লাভ করা, উইন্স, ওন, ওন, উইনিং, টু উইন। ওকে, তাহলে এইটাও গেল। এখন আর কি বাকি আছে দেখো, নোয়িং টেন্স। এবার টেন্স কোনগুলো খেলা আছে নিশ্চয়ই, টেন্স তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, তারপর কি ফিউচার টেন্স। আবার প্রত্যেকটা টেন্সের চারটা করে ফর্ম আছে, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার জানতে হবে, স্ট্রাকচার না জানলে তুমি আবার সেগুলো গঠন করতে পারবে না। শুধু যে স্ট্রাকচার জানবে তাও পুরোপুরি বলা ঠিক হবে না, এর সাথে জানতে হবে কি তোমার বাংলা ক্রিয়ার রূপ, কারণ বাংলা ক্রিয়ার রূপ যদি তুমি না বুঝো ইংলিশ ট্রান্সলেট করতে গেলে তোমার একটা সমস্যা হয়ে দাঁড়াবে। ওকে, এরপর দেখো নোয়িং সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্ট, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, উদ্দেশ্য ক্রিয়া মিল জানা। তারপর কি লার্নিং টেক্সট মিনিং, ভোকাবুলারি বা পাঠ্যের অর্থ শেখা। ওকে, আচ্ছা এখন কি, তাহলে এখন আমার কি জানতে হবে, লার্নিং টেক্সট মিনিং এবং ভোকাবুলারি পাঠ্যের অর্থ আমাকে জানতে হবে। তো আমি সব একসাথে করে ফেলছি সময় একটু কমানোর জন্য। দেখো প্রথমে তো ওটা পড়েই নিয়েছি, জেরি ইজ এন অরফেন, জেরি একজন এতিম। হি কাম টু দ্য অরফেনেজ এট দ্য এজ অফ 4, তাহলে তার বয়স যখন 4 বছর তখন সে কোথায় এসেছিল, এই অনাথালয়ে এসেছিল, তাহলে সেটা অতীতকালের ঘটনা। সুতরাং এখানে কেমটা কি হয়ে যাবে, কেমটা হয়ে যাবে কাম, তাহলে সেটা আমি লিখে ফেলছি এখানে কাম, সি ও এম ই, কাম। তাহলে কেমের কামের জায়গায় সরি কেম, কেম ফার্স্ট টেন্স। এরপরে কি হি লস হিজ প্যারেন্টস ইন হিজ ইনফেন্সি, যখন সে শিশু ছিল তখন সে তার মাকে তার মা বাবাকে হারিয়েছিল, তাহলে এটাও পাস্ট টেন্সের ঘটনা। সুতরাং এখানে এটা কি হয়ে যাবে, পাস্ট ফর্ম হয়ে যাবে, ভার্বের পাস্ট ফর্ম। এটা কি হবে লস্ট, তাহলে লসের জায়গায় কি হয়ে গেল লস্ট। আমি এটা কাটছি না, তোমাদের বোঝার সুবিধার জন্য কিভাবে কোনটা চেঞ্জ হচ্ছে, আজকে আমি জিনিসটা একটু অন্যভাবে বুঝাচ্ছি। দেখো দেন হি কমিট টু দ্য কেয়ার অফ দ্য অরফেনেজ, অর্থাৎ তাকে কি দেওয়া হলো, অরফেনেজে অর্থাৎ এতিমখানা দেখাশোনা, কিছু জিনিস দেখাশোনার দায়িত্ব দেয়া হলো। তাহলে এটা তাকে দেয়া হয়েছে, সে কিন্তু নিজে কমিট হয়নি, তাকে জড়িত করা হয়েছে। সুতরাং এখানে কি হবে প্যাসিভ ফর্ম হবে,
আর প্যাসিভ ফর্ম হলে সেটা কি হবে, যেহেতু পাস্ট টেন্সের ঘটনা সেহেতু ওয়াজ হয়ে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, সিও ডাবল এম আই ডাবল টি ইডি, কমিটেড to the care of the orphanage. He could hardly recollect. এখন recollect এটা থেকে যাবে, কেন থেকে যাবে তাও একটু বোঝা দরকার। দেখো আমি কেন সেটা বলছি, recollect কেন থেকে যাবে। আচ্ছা এখানে দেখো একটা মডাল ভার্ব আছে, COULT, মডাল ভার্ব। তো আমরা জানি কি মডাল ভার্বের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্ব বেস ফর্মে বসে বা সেই ভার্বের আকার বেস ফর্ম হয়। কিন্তু মডাল ভার্বের পর যদি বি থাকে, বি থাকলে তাহলে সেটা কি হবে, ভার্বের আকার ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হবে। তাহলে এখানে কি হয়ে যাবে, সেটা রিকালেক্ট থেকে যাবে, RECOLLECT, রিকালেক্ট এটা থেকে গেল। His parents' memory, in spite of, সত্ত্বেও, প্রিপেশনাল ফ্রেজ, এবং এরপর শুরু হচ্ছে কি একটা প্রিপারেশন শেষে আছে। তো আমরা জানি কি প্রিপারেশনের পর যদি কোনো ভার্ব থাকে তার সাথে কি যোগ করতে হয়, আইএনজি যোগ করতে হয়। সব প্রিপারেশনের পরে নয় কিন্তু, ইনফিনিটিভ টু হলে সেক্ষেত্রে কি যোগ সেক্ষেত্রে কি হয়, ভার্বের বেস ফর্ম বসে। যেহেতু একটা প্রিপারেশনাল ফ্রেজ এবং প্রিপারেশন দিয়ে শুরু হচ্ছে, সুতরাং এখানে কি যোগ হবে, আইএনজি যোগ হবে। তাহলে বি এর সাথে আইএনজি যোগ করো, being an orphan he had developed a strong fabric of morality। তাহলে সে অনাথে আসা অনাথ হওয়া সত্ত্বেও তার ভিতরে কি একটা আদর্শকতা তৈরি হচ্ছে, একদম স্ট্রং ফ্যাব্রিক তৈরি হচ্ছিল আদর্শে। হি inimitable morality dash draw him, his inimitable morality। তাহলে তাকে ক্লোজ টু দ্য রাইটার, তাকে লেখকের পাশাপাশি নিয়ে এসেছিল। তাহলে ড্রটা কি হয়ে যাবে, এখানে পাস্ট ফর্ম, যেহেতু অতীতকালের ঘটনা, সিম্পল পাস্ট বোঝাচ্ছে, সুতরাং এটা কি হবে, ড্রু, DREW, ড্রু him close to the writer, the writer impressed with him। তাহলে রাইটার কি হলো, ইমপ্রেস হলো, প্রভাবিত হলো। তাহলে প্রভাবিত কে করেছে, জেরি করেছে। তাহলে এটা কি হয়ে যাবে, প্যাসিভ ফর্ম হয়ে যাবে। আর প্যাসিভ ফর্ম হলে এটা এখানে কি হবে, অর্থাৎ এটা জেরি কর্তৃক উনি ইমপ্রেসড হয়েছেন, সুতরাং এটা কি হবে, প্যাসিভ ফর্ম হবে। আর সেই কারণে দ্য রাইটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অতীতকালের ঘটনা, সুতরাং ওয়াজ। আর ইমপ্রেসের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, impressed with him, she started show affection for him, she started। এখন এই জায়গায় কি হবে, একদম সহজ ব্যাপার, আমি তোমাদেরকে রুল গুলো বুঝিয়েছিলাম, মাথায় আছে কিনা দেখো, মনে আছে কিনা। এখানে কি হবে, শোয়িং, SHOWING, শোয়িং কেন হবে, সেটা হচ্ছে কি, দেখো এখানে একটা ভার্ব আছে, আবার ভার্বের পাশে আরেকটা ভার্ব, পাশাপাশি দুটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, পার্টিসিপাল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম। আবার তুমি এটা অন্যভাবে মনে রাখতে পারো যে ভার্বের পরে যদি ভার্ব থাকে তার সাথে আইএনজি যোগ করতে হয়। তারপর কি, জেরি টেক হার ফর হিজ মাদার, তাহলে জেরি কি হলো, টেক, এখন তাকে তার মায়ের মতো করে নিয়ে গেল, টেকটা এখন কি হয়ে যাবে, পাস্ট ফর্ম, তখন কি হবে, took her for his mother, he fabricated a lie when her heard। তাহলে এখানে দেখো ফ্যাব্রিকেটেড এ লাই, এরপরে কি আরেকটা, এখানে মিথ্যা কথা, এলাই একটা মিথ্যা আছে, নাউন আছে, এখানে আছে ভার্ব, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট হলে পরবর্তী ভার্ব থাকলে ভার্ব কমপ্লিমেন্ট হিসেবে ভার্বের সাথে সাধারণত আইএনজি যোগ করতে হয়। তবে আরো একটা উপায় আছে কি, ইনফিনিটিভও করা যায়, হয় টু উইন দেওয়া যায় অথবা উইনিং দেওয়া যায়। ওকে, উইনিং হার হার্ট, ফিনিশ। তো আমি এখানে আনসার গুলো আর লিখলাম না, এখানে লিখে ফেলেছি, তোমরা এখানে পাশাপাশি
এখান থেকে লিখে নিলে হয়ে গেল। আমি সময়টা আর নষ্ট করছি না তোমাদের, এবং আশা করছি যে তোমাদের জিনিসটা খুব ভালোভাবে বোঝা হয়ে গেছে। যদি বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে আমার অ্যাডভাইস হবে প্রথম দিক থেকে ভিডিওটা আবার একটু দেখো। এরপরও যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে একটু জানো। যদি কোনো ভুলভ্রান্তি আছে বলে মনে হয় তাহলে আমি তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব। সো থ্যাংক ইউ ভেরি মাচ